তো আগে আমরা যে থার্মোডাইনামিক্স পড়ছিলাম, সেই থার্মোডাইনামিক্সে আমরা কী করেছিলাম তো ফার্স্ট লটা আমরা কমপ্লিট করেছিলাম। সেই ফার্স্ট লর পরে আমরা ফার্স্ট লর লিমিটেশন দেখেছিলাম। সেই লিমিটেশন আমরা দেখেছিলাম কি যে লিমিটেশন উপর বেস করে আমরা সেকেন্ড ল আবার এসেছিলো, সেকেন্ড লতে কেন প্রয়োজন হয়েছিল বা সেকেন্ড ল কী দিয়েছিল সেগুলো আমরা দেখেছিলাম। তো আমি একবার রিভিশন করার জন্য ফার্স্ট লর লিমিটেশন থেকে আমি আবার শুরু করছি। যে ফার্স্ট লর দেখো দুটো লিমিটেশনের কথা এখানে বলেছি আমি। কী কী? একটা দেখো বলছিলাম যে ফার্স্ট ল অ্যাকচুয়ালি কী না, তো ফার্স্ট লটা হচ্ছে আমরা জানি যে এনার্জি অফ কনজারভেশন, তাই তো। শক্তির সংরক্ষণ সূত্রে যদি আমরা বলি কি অন্যতম যদি কি বলি মানে যেটাকে অ্যাকচুয়ালি ফার্স্ট লর তাৎপর্য বলতে পারি আমরা, যে ফার্স্ট ল অ্যাকচুয়ালি আর কিছুই নয়। ফার্স্ট লটা হচ্ছে কি তোমার শক্তির সংরক্ষণ সূত্র। এবার শক্তির সংরক্ষণ সূত্র ফার্স্ট লতে কী বলা আছে? ফার্স্ট ল বলা আছে শক্তি সৃষ্টি করা যায়, ধ্বংস করা যায় না। তারপরে বলা আছে যে কি একটা থেকে অন্যটাকে ট্রান্সফার হয়। এখন এই একটা শক্তি সৃষ্টি করা যায় না, শক্তি ধ্বংস করা যায় না, ঠিক আছে। এবার একটা শক্তি থেকে অন্য শক্তি ট্রান্সফার হবে বা শক্তির পারস্পরিক রূপান্তর হবে, সেটা মানছি। কিন্তু ফার্স্ট ল বলেছিল শক্তির কী হয় না, ধ্বংস হয় না বা শক্তির সৃষ্টি হয় না, একটা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হয়। কিন্তু কোথা থেকে কোথায় ট্রান্সফার হবে সে সম্পর্কেও কোনো ধারণা কিন্তু দেয়নি। মানে আমরা বলবো যে অভিমুখ, দেখো শক্তি যদি ট্রান্সফার হয়, আমরা যদি বলি ধরো একটা লোহার রড আছে, এরকম ধরো একটা লোহার রড আছে। সেই লোহার রডে কী আছে, এক প্রান্তের টেম্পারেচার ধরো আমি বললাম 10 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা প্রান্তের টেম্পারেচার বললাম আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেড। 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে তোমরা নিশ্চয়ই জানবে যে এই যে এনার্জি কী হচ্ছে, দুটোর ক্ষেত্রে কি টেম্পারেচার আলাদা। তাহলে টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে তাদের কী হবে, শক্তি আলাদা হবে। এখন দুটো প্রান্তের টেম্পারেচার যদি আলাদা হয় তাহলে কী হবে, শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে, তাই তো। এটাই তো হয়। এখন শক্তি কোন দিকে যাবে? এদিকে যাবে, মানে শক্তি কী হবে 50 ডিগ্রি থেকে কী হবে, এর যে শক্তিটা সেটা 10 ডিগ্রির দিকে প্রবাহ হবে, নিয়ে আলটিমেটলি কী একটা সময় সমান হয়ে যাবে। কিন্তু মানে সোজা কথা আমি যদি বলি সিম্পলি, তাহলে বলবো যে উষ্ণ বস্তু থেকে কী হয়, সবসময় তাপ শীতল বস্তুতে যায়। এটাই তো ব্যাপার। যেমন জলের লেভেল হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে যায়। কেন যায়? কারণ কী হবে, তোমার যখন দুটো বস্তু কাছাকাছি আসবে তখন কী বলেছে, শক্তি কী হবে না, শক্তি সৃষ্টি হবে না, শক্তি ধ্বংস হবে না। তাহলে কি একটা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হবে। এখন এই যে ট্রান্সফার শুধুমাত্র উষ্ণ থেকে উচ্চ থেকে যে নিম্নেই হবে, মানে উচ্চ তাপযুক্ত বস্তু থেকে নিম্ন তাপযুক্ত বস্তুতে হবে, তাহলে তো শক্তির সংরক্ষণ স্থিতি মানছে। এবার উল্টোটা যদি বলি আমি, নিম্ন থেকে যদি উচ্চতে যাই, তা সেখানেও তো শক্তির সৃষ্টি হচ্ছে, মানে হচ্ছে না, সৃষ্টি হচ্ছে না বা সৃষ্টি ধ্বংস হচ্ছে না। তাহলে সেটাও তো ফার্স্ট ল মানা উচিত, তাই না? সেই জন্য দেখো ফার্স্ট ল আর শক্তির স্থানান্তরের অভিমুখ সম্পর্কে কোনো সীমাবদ্ধতা নেই। যে ট্রান্সফার তো হবে, কিন্তু কোন অভিমুখে হবে সেই সম্পর্কে কোনো সীমাবদ্ধতা নেই। ওর নিয়ম অনুযায়ী, ওর যে ল, ওই ল অনুযায়ী শক্তির খার শুধুমাত্র কী হবে না, নষ্ট হবে না। তাহলে এখানে তোমার কী হতে পারে, উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুতে যাবে। তাহলে যেহেতু শীতল বস্তু থেকে যদি উষ্ণ বস্তুতে যাও, মানে তাপ যদি যায়, তাহলে সেখানে তো তাপ নষ্ট হচ্ছে না। তাহলে সেটা তো ফার্স্ট ল মানার কথা। কিন্তু সেটা কি হয়? সেটা তো হয় না। সবসময় কী হয়, হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে যায়। সেটাই বলছে, এর যে শক্তি স্থানান্তরের অভিমুখের কোনো সীমাবদ্ধতা নেই, যে কোন দিক থেকে কোন দিকে যাবে সেই ডাইরেকশানের কোনো লিমিটেশান নেই, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে যে স্বতঃস্ফূর্ততা, স্পন্টেনিটি সম্পর্কে কোনো ধারণা দেয়নি। এই যে বললাম তোমাকে যে জলের লেয়ার হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে কি স্পন্টেনিয়াসলি ফ্লো হয়, কিন্তু যদি তোমার কী হয় হায়ার টেম্পারেচার থেকে লোয়ার টেম্পারেচারে স্পন্টেনিয়াসলি ফ্লো হবে, কিন্তু উল্টোটা কী হবে, স্পন্টেনিয়াসলি হবে না। তাহলে কোনটা স্বতঃস্ফূর্ত হবে কোনটা অস্বতঃস্ফূর্ত হবে সে সম্পর্কে কোনো ধারণা দেয়নি। আর ফার্স্ট লর তোমরা গাণিতিক রূপ জানো যে কি, ফার্স্ট লর গাণিতিক রূপ হচ্ছে ডেল্টা ইউ ইজিক্যাল টু হচ্ছে কিউ প্লাস ডাব্লু। এখানে তোমাকে বারবার বলেছি আমি, কিউটা হচ্ছে গৃহীত বা বর্জ্য তাপ, আর ডাব্লুটা হচ্ছে কার্য। আর কার্য মানে হচ্ছে ডাব্লু সমান আমরা জানি মাইনাস পি ডিভি বা পি এক্সটার্নাল ডিভি। এটা এবার এটাকেই, এই যে ফার্স্ট লর লিমিটেশন সেটাকেই ব্যাখ্যা করার জন্য সেকেন্ড লর কথা এসছে। এবার সেকেন্ড ল থেকে আমরা দেখেছিলাম কি, যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া কাকে বলে সেইগুলো সম্পর্কে জেনেছিলাম আমরা, যে কখন একটা প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত হবে কখন একটা প্রক্রিয়া অস্বতঃস্ফূর্ত হবে সেটা সম্পর্কে আমরা দেখেছিলাম। তো আমরা দেখেছিলাম যে প্রক্রিয়াগুলো দু রকমের হয়, একটা হয় তোমার কি স্পন্টেনিয়াস প্রসেস হয়, একটা হয় তোমার কি নন স্পন্টেনিয়াস প্রসেস হয়। এটা আমরা দেখেছিলাম। এবার স্পন্টেনিয়াস প্রসেস আমরা কাকে বলেছিলাম যে সমস্ত প্রক্রিয়া কী হবে তোমার নিজে থেকে হবে। যেমন ধরো জলের ফ্লো হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলে হবে, বা কী হচ্ছে
একটাকে তুমি যদি বলি কী হয়, একটা ধূপকাঠিকে যদি একটা ঘরে এক করে জ্বালিয়ে দিই তাহলে কী হবে, এটা গোটা ঘরে ছড়িয়ে পড়বে। এগুলো কি স্পন্টেনিয়াস ফ্লো, তাই না? তাহলে একটা হচ্ছে কি স্পন্টেনিয়াস বলবো প্রসেস বলি, একটা হচ্ছে নন স্পন্টেনিয়াস বলি। একটা হচ্ছে স্পন্টেনিয়াস হয়, একটা হচ্ছে তোমার কি নন স্পন্টেনিয়াস হয়, তাই তো? এখন এই স্পন্টেনিয়াস প্রসেস তোমাদেরকে দুটো মনে রাখতে হবে, নিজে থেকে হয় মানে বাহ্যিক কোনো সাহায্য ছাড়া হয়। এটা কী হবে, কোনো এক্সটার্নাল ফোর্স লাগবে না, স্পন্টেনিয়াস প্রসেসের ক্ষেত্রে বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই হবে। এবার একটা কথা, আর দ্বিতীয় নম্বর কথা মনে রাখবে, যদি যেমন ধরো একটা কাঠকে জ্বালালে কী হবে, সেই কাঠটা প্রথমে জ্বালিয়ে যদি দাও তাহলে কী হবে, কমপ্লিটলি এটা বার্ন করবে, মানে কমপ্লিটলি পুড়ে যাবে। এখন এই কাঠটাকে যদি জ্বালায় তাহলে জ্বালানোর জন্য তো প্রপার ইনিশিয়েশন দরকার, মানে আগুন তো ধরাতে হবে। তাহলে এই যে বলছে, আমরা যেমন বলছিলাম যে যদি কোনো প্রক্রিয়া বাহ্যিক কোনো সাহায্য ছাড়াই নিজে থেকে হয় তাহলে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলা হচ্ছে। এখন যদি ধরো এটাকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলবো, যে যদি কোনো একটা প্রক্রিয়াকে আমি স্টার্ট করে দিই, যেমন কাঠটাকে জ্বালিয়ে দিলাম, জ্বালিয়ে দেওয়ার পর যে সে যে নিজে থেকে পুরোটা কমপ্লিট করে, সেটাকেও কিন্তু স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বলতে হবে। নন স্পন্টেনিয়াস প্রক্রিয়া কাদের বলবো আমরা, যেমন ধরো কী হচ্ছে, জলের ফ্লো কোথা থেকে হয়, মানে নিচ থেকে যখন জল উপরে ওঠায়, লো থেকে কী হবে, লো থেকে যখন হাইয়ে যখন জল ফ্লো হয় তখন কী পাম্পের সাহায্যে জল ওঠাতে হয়। এইটা হচ্ছে কি, যতক্ষণ পাম্প চলবে ততক্ষণ তোমার কী হবে, ততক্ষণ তোমার ফ্লো হবে। পাম্প বন্ধ হলে ফ্লো হয়ে যায়, বন্ধ হয়ে যায়, মানে এক্সটার্নাল ফোর্স যে ইলেকট্রিসিটি যদি বন্ধ করে দাও, তোমার কী হবে, কারেন্ট চলে গেলে তোমার আর পাম্প জল উঠবে না। একই রকমভাবে ফ্যানের ক্ষেত্রেগুলি, ফ্যানের সুইচ টিপলে যতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে ততক্ষণ ফ্যান চলবে, বাকি পাম্প স্টপ হয়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে নন স্পন্টেনিয়াস প্রসেস, মানে যতক্ষণ চলবে প্রসেসটা ততক্ষণ বাহ্যিক কোনো সাহায্য লাগবে। আর এখানে হচ্ছে কি, বাহ্যিক সাহায্য ছড়াইতে হবে। আর এক দ্বিতীয় নম্বর, কোনো বর্জ্য প্রক্রিয়াতে আমি যদি কী করি, স্টার্ট করে দেওয়ার পর যদি প্রক্রিয়াটা কী হয়, নিজে থেকে সম্পন্ন হয়, তাহলে তুমি কী বলবে, সেটাকে স্পন্টেনিয়াস প্রসেস বলবো। এবার আমরা বলেছিলাম যে প্রথম দিকে ভাবা হতো তোমার যে যারা কী হয়, এক্সোথার্মিক রিয়াকশান হয়, তাই তো? যারা এক্সোথার্মিক রিয়াকশান হয় সেই সমস্ত রিয়াকশানকে আমরা বলতাম কি স্পন্টেনিয়াস প্রসেস, মানে তাপদায়ী বিক্রিয়া। যেগুলো কী হতো তোমার তাপদায়ী বিক্রিয়া হতো, সেগুলো তোমার স্পন্টেনিয়াস রিয়াকশান হতো। এখন এই তাপদায়ী বিক্রিয়া বলতে কোনটাকে বলছি আমরা, তাপদায়ী মানে হচ্ছে এক্সোথার্মিক, তাই তো? এক্সো হয় একটা রিয়াকশন হয়, একটা এন্ডো হয়, সেই প্রসেসও বলতে পারো এক্সো প্রসেস, এন্ডো প্রসেস। এখন এখানে কি হয়, এখানে তোমার এনার্জি বেরোয়, সেই জন্য এদের ভ্যালু বলেছিলাম কি, ডেল্টা এইচের ভ্যালুটা কী হয়, ডেল্টা এইচের ভ্যালুটা নেগেটিভ হয় বা লেস দ্যান 0 হয়। এদের ক্ষেত্রে কী হয়, ডেল্টা এইচের ভ্যালুটা কী হয়, পজিটিভ হয়, তাই তো? ডেল্টা ভ্যালুটা কী হয়, পজিটিভ হয়। এখন ডেল্টায় যে ভ্যালুটা নেগেটিভ হয় আর এটা পজিটিভ হয়, নেগেটিভ মানে এনার্জি রিলিজ হয়, তাহলে এনার্জি রিলিজ হচ্ছে মানে কি, শক্তি কমছে, তাহলে শক্তি এখানে কি হয়, কমে, মানে এনার্জি কী করবো, এনার্জি এখানে ডিক্রিজ করে, আর এখানে কি এনার্জি কী হয়, ইনক্রিজ করে। আর আমরা জানি যে কোনো প্রক্রিয়ায় যদি এনার্জি ডিক্রিজ করে তাহলে সেগুলোটা কী হবে, সেটা হবে স্পন্টেনিয়াস প্রসেস হয়। আর এনার্জি যদি ইনক্রিজ করে তাহলে কী হবে, সেটা হবে নন স্পন্টেনিয়াস প্রসেস। কেন, কেউ তো তোমার শক্তি বাড়াতে চাইতে পারবে না, কেউ শক্তি বাড়াতে চাইবে, কেউ তোমার শক্তি কী হবে না, বাড়াতে তোমার চাইবে না। তার সেই জন্য প্রথম দিকে ভাবা হতো যারা এক্সোথার্মিক প্রসেস তারা স্পন্টেনিয়াস হবে, কিন্তু যারা এন্ডোথার্মিক প্রসেস তারা নন স্পন্টেনিয়াস হবে। কিন্তু কিছু কিছু এক্সেপশনাল আছে, যেমন যারা এক্সোথার্মিক হয়, যেমন ধরো ঘরের উষ্ণতায় জলের বাষ্পায়ন, ভেপোরাইজেশন অফ ওয়াটার অ্যাট রুম টেম্পারেচার বলবো, ভেপোরাইজেশন কি বলবো, অফ ওয়াটার, H2O ওয়াটার অ্যাট কী হচ্ছে, রুম টেম্পারেচার। এই রুম টেম্পারেচার যদি তোমার কী হয়, ভেপোরাইজেশন অফ ওয়াটার যে রুম টেম্পারেচার যদি হয়, তাহলে সেটাকে তুমি কী বলবে, সেটাকে তুমি বলবে যে স্পন্টেনিয়াস প্রসেস। কেন, ঘরের উষ্ণতায় জল রেখে দিলে সেই জলটা কী হয়ে যায়, তোমার এই ভেপার হয়ে উড়ে যায়, গ্রীষ্মকালে বেশি বোঝা যায় এগুলো। তাহলে কিন্তু এই প্রক্রিয়া কেমন প্রক্রিয়া, এই প্রক্রিয়া এন্ডোথার্মিক প্রসেস। তাহলে এন্ডোথার্মিক প্রসেসও কী হচ্ছে, তোমার স্পন্টেনিয়াস হতে পারে। সেই জন্য আমরা দেখলাম যে ডেল্টা এইচের ভ্যালুটা একমাত্র ক্রাইটেরিয়া হতে পারে না, কেন, কোনো একটা প্রক্রিয়াকে স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস বলার জন্য। তাহলে এখানে এবার দেখা গেল যে ভেপোরাইজেশনের ফলে প্রক্রিয়াটা স্বতঃস্ফূর্ত বা স্পন্টেনিয়াস কেন হচ্ছে। এখন কেন হচ্ছে, কারণ ভেপোরাইজেশনের ফলে তুমি দেখবে কোনো একটা লিকুইড কিসে কনভার্ট হচ্ছে, জল লিকুইড, সেখানে কী হচ্ছে, গ্যাসে বা গ্যাসে কনভার্ট হচ্ছে, বা ভেপর বলতে পারো, ভেপরে কনভার্ট হচ্ছে। তাহলে সোজা কথায় বলছি, এখানে কী দেখছি আমরা, বিশৃঙ্খলতা বাড়ছে। এবার এটা একটা মাথায় রাখতে হবে, যদি কোনো প্রক্রিয়ায় বিশৃঙ্খলতা বাড়ে সেটা কিন্তু স্পন্টেনিয়াস হয়। এখান থেকে ধারণা করা গেল যে দুটো জিনিস, একটা এনার্জি তো একটা ফ্যাক্টর বটে, এনার্জি তো কমলে ভালোই, স্পন্টেনিয়াস প্রসেস তো হবে। তার সঙ্গে সঙ্গে যদি র্যান্ডমনেস মানে বিশৃঙ্খলতা, র্যান্ডমনেস
যে র্যান্ডমনেস তোমার কি হয়, র্যান্ডমনেসটা যদি বাড়ে তাহলে কিন্তু সেটাও কিন্তু কী হতে হবে, সেটাও কিন্তু তার ফলেও কিন্তু সেটা স্পন্টেনিয়াস হতে পারে। যেমন এখানে দেখলাম আমরা ঘরের উষ্ণতায় জলের বাষ্পায়ন কেমন প্রক্রিয়া, এন্ডোথার্মিক প্রসেস মে তাপদায়ী প্রক্রিয়া, তাপগ্রাহী প্রক্রিয়া, তাপ দিতে হবে তাহলে এনার্জি বাড়বে। কিন্তু এটা স্পন্টেনিয়াস কেন, কারণ এখানে বিশৃঙ্খলতা বাড়ে। তাহলে এই দুটো ফ্যাক্টরকে তোমাকে দেখতে হবে, এই দুটো ফ্যাক্টরকে দেখে আমরা বলবো যে প্রক্রিয়াটা স্পন্টেনিয়াস হবে নন স্পন্টেনিয়াস হবে, শুধুমাত্র এনথালপি পরিবর্তন দেখে বলা যায় না। ঠিক আছে, এবার এই র্যান্ডমনেসটাকে মেজার করার জন্য নতুন একটা টার্মকে নিয়ে আসা হলো, সেই নামটাকে বলছে কি তোমার ক্লসিয়াস বলে একজন বিজ্ঞানী নিয়ে এসেছিল, সেটাকে তোমার বলা হয় কি এন্ট্রপি বলা হয়, সেটাকেই বলা হয় তোমার এন্ট্রপি। এখন এন্ট্রপি যদি ভালো করে দেখি আমরা এন্ট্রপি কাকে বলে, জিনিসটা অ্যাকচুয়ালি কী, তাহলে সেটা আমরা দেখতে পাবো যে এন্ট্রপি কিছুই নয়। এন্ট্রপি হচ্ছে তোমার কি না, তো এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। যদি ভালো করে খেয়াল করে দেখো এন্ট্রপি ডেফিনেশন, তাহলে দেখবে এখানে যে এন্ট্রপির, এখানে যদি ভালো করে দেখি ডেফিনেশনটা, যে এন্ট্রপির ডেফিনেশনটা কী, যে কোনো প্রক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ধারণে ডেল্টা এইচের পাশাপাশি সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতা নির্ণায়ক ভূমিকা পালন করে। এটা মাথা মনে রাখতে হবে যে শুধুমাত্র এনথালপি পরিবর্তন দেখে প্রক্রিয়াটাকে স্পন্টেনিয়াস বা নন স্পন্টেনিয়াস কিন্তু বলা যায় না। সিস্টেমের গঠনকারী কণাগুলির বিশৃঙ্খলতা পরিমাপের জন্য এন্ট্রপির সাহায্য নেওয়া হয়। তাহলে আমরা এখানে মনে রাখবো এন্ট্রপি ইজ নাথিং, সেটা কি না, তো দিস ইজ কি হচ্ছে মেজারমেন্ট অফ র্যান্ডমনেস, বিশৃঙ্খলতার পরিমাপ করাকেই বলা হচ্ছে এন্ট্রপি। ওকে, এবার এই এন্ট্রপি তোমার হচ্ছে কি আমরা কি দিয়ে প্রকাশ করি, এন্ট্রপিকে আমরা মনে রাখবো এন্ট্রপিকে আমরা এস দিয়ে প্রকাশ করি, ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করি। ঠিক আছে, ক্যাপিটাল এস দিয়ে কাকে প্রকাশ করা হয়, এন্ট্রপিকে প্রকাশ করা হয়। এটা তোমাকে মাথায় রাখতে হবে, এন্ট্রপি কী দিয়ে প্রকাশ করা হয়, ক্যাপিটাল এস দিয়ে তোমাকে প্রকাশ করা হয়। ওকে, তাহলে এন্ট্রপি তোমার কি মনে রাখবে, এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপ। এন্ট্রপির সাহায্যে কী করা যায়, সিস্টেমের বিশৃঙ্খলতার পরিমাপ। মনে রাখবো যে এটা হচ্ছে থার্মোডাইনামিক ভেরিয়েবল বা তাপগতীয় বলবো ধর্ম বা অপেক্ষক, থার্মোডাইনামিক ফাংশনও বলা হয় এটাকে। কোনো সিস্টেমের গঠনকারী কণাগুলির যদি বিশৃঙ্খলতা পরিমাপ করে তাকে আমি এন্ট্রপি বলবো। ওকে, এবার এন্ট্রপির গাণিতিক রূপ কী, তোমরা জানো কিউ, হিট। হিট কি না, তো হিট হচ্ছে পাথ ফাংশন বা পথ অপেক্ষক। আর পথ অপেক্ষক মানে জানো যে সেটা কেমন হয় না, যথার্থ অবকল বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় না। একটা ক্লাসে বলা হয়েছিল যে আমরা বলেছিলাম যারা পাথ ফাংশন হয় তারা কিন্তু পারফেক্ট ডিফারেন্সিয়াল হয় না বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল বা যথার্থ অবকল হয় না, তাদেরকে আমরা পরিবর্তন মাপতে পারি না, তারা পথের ওপর নির্ভর করে, তারা প্রারম্ভিক এবং অন্তিম অবস্থায় নির্ভর করে না। তাহলে কোনো সিস্টেম দ্বারা গৃহীত বা বর্জিত তাপ যদি ডেল্টা কিউ হয়, ধরো কোনো একটা সিস্টেম ডেল্টা কিউ পরিমাণ খুব ক্ষুদ্র পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন যদি করে, তাহলে সেটা আমরা বলবো সেটা কিন্তু এক্সাক্ট ডিফারেন্সিয়াল নয়। আমি বলেছিলাম দেখবে যে যদি কোনো একটা ফাংশন ধরো এক্স, যদি কোনো একটা ফাংশন যদি এক্স হয়, সেই এক্সটা যদি কী হয় তোমার স্টেট ফাংশন হয়, তাহলে ডিএক্সটা হবে দেখবে যথার্থ অবকল হয়। তোমাদের একটা ক্লাসে বলা হয়েছিল যে একটা ফাংশন ধরো এক্স, তাই তো, তাহলে এর ক্ষুদ্র পরিবর্তন কী বলবো আমরা, ডিএক্স। এই ডিএক্সটা কী হয় তোমার যথার্থ অবকল হয়। আর তোমরা জানো যে ক্ষুদ্র পরিবর্তনকে আমরা পরিবর্তনকে ডিএক্স দিয়ে বোঝাই, কিন্তু যেহেতু এখানে ডেল্টা কেন বোঝাই বলেছিলাম, কারণ এর পরিবর্তন মাপা যায় না, তাহলে এটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল হয় না। এবার দেখো কোনো পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেমে পরিবেশের মধ্যে স্থানান্তরিত তাপ কী হচ্ছে ডেল্টা কিউ, রিভার্সেবল। কেন, কোন প্রক্রিয়ার কথা বলছে, এটা পরাবর্ত প্রক্রিয়ার কথা বলছে। এবং যে উষ্ণতায় কী হচ্ছে তোমার এই তাপের স্থানান্তর ঘটে, যে উষ্ণতায় কী হবে এই তাপের স্থানান্তর ঘটে, সেটাকে আমরা কী বলবো, সেটাকে বলবো আমরা ওই সিস্টেমের কি বলবো আমরা এন্ট্রপি বলবো, এবং সেটা হবে তোমার কি যথার্থ অবকল হবে। মানে ধরো একটা সিস্টেমের কথা ধরো বলছি, ধরো একটা সিস্টেম আছে, এটা সেই সিস্টেম, এটা ধরো একটা সিস্টেম, ঠিক আছে, এটা একটা সিস্টেম। এই সিস্টেমটা কী হচ্ছে তোমার তাপ গ্রহণ করছে অথবা বর্জন করবে। আমরা জানি সিস্টেম প্লাস সারাউন্ডিংস মিলে ইউনিভার্স হয়, তাহলে ডেল্টা কিউ পরিমাণ ধরো তোমার কী হচ্ছে তাপও কী করছে গ্রহণ করছে। আর গ্রহণ করলে তোমরা যেন শোষণ করলে কী হয় পজিটিভ হয়, আর যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে কী হবে সেটা নেগেটিভ হয়, তাই তো। তাহলে সিস্টেমের সঙ্গে তাপের আদান প্রদান হবে,
পরিবেশের, সেটা হচ্ছে কতটা হচ্ছে আদান প্রদান, ডেল্টা কিউ পরিমাণ আমি ধরে নিচ্ছি, এবং কোন প্রক্রিয়া হচ্ছে সেটা রিভার্সেবল প্রক্রিয়া, সেজন্য আর ইভি দিয়ে সাফিক্সে বোঝাচ্ছি। হলো, তাই ডেল্টা কিউ এতটা কি হচ্ছে তোমার আদান প্রদান হচ্ছে, কোন প্রক্রিয়া হচ্ছে না, তো তোমার মনে রাখবে এটা পরাবর্ত প্রক্রিয়া হচ্ছে, তাই তো। এবং কোন উষ্ণতায় হচ্ছে, মানে একটা টেম্পারেচার থাকবে, সেই টেম্পারেচারটাকে বলা হচ্ছে টি টেম্পারেচারে। তাহলে এদেরকে যদি তুমি ভাগ করো, এদেরকে তুমি ভাগ করো, ভাগফল নাও, এই ভাগফলটা কিন্তু হবে একটা যথার্থ অবকল, বা এটা কি বলবো, একটা যথার্থ অবকল বা পারফেক্ট ডিফারেন্সিয়াল। পারফেক্ট কী হবে, ডিফারেন্সিয়াল। তাই যথার্থ অবকল যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো কি, এইটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে এস, বা এটাকে বলা হচ্ছে ডেল্টা এস বলা হয় এটাকে, বা ডিএস বলে। কেন এখানে ডিএস কেন লিখলাম, কারণ এই যারা যথার্থ অবকল হয় তারা কিন্তু কি হয়, তারা কিন্তু হয় স্টেট ফাংশন বা অবস্থার অপেক্ষক, আর অবস্থার অপেক্ষক আমরা ডি দিয়ে লিখতে পারি। তাহলে এইটাই হচ্ছে তোমার কি গাণিতিক রূপ। ভালো করে খেয়াল করে দেখো, কিউ কিন্তু কি নয়, অবস্থার অপেক্ষক নয়, কিন্তু কিউ এবং টি এর যে রেশিওটা, এই রেশিওটা অবস্থার অপেক্ষক। এই যে বলছে, দেখো ভালো করে, যে কোনো একটা প্রক্রিয়ায়, কোন প্রক্রিয়া হতে হবে, পরাবর্ত প্রক্রিয়া বাই নিট। রিভার্সিবল না হলে সেটাকে তুমি এন্ট্রপি বলতে পারো না। তুমি ধরো কোনো সময় লেখা থাকলো এরকম ডিএস, ঠিক আছে, ডেল্টা কিউ ইরিভার্সিবল আইআরআরভি বাই টি, মানে কোন প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হচ্ছে, এখন অপরাবর্ত প্রক্রিয়া, তাহলে কিন্তু সেটা ডিএস নয়, তাহলে সেটা ডিএস নয়, তাহলে সেটাকে আমরা কিন্তু এন্ট্রপি বলতে পারবো না, মাইন্ড ইট। তাহলে এখানে তোমাকে লিখতে হবে ডিএস তোমার হচ্ছে কিউ রিভার্সেবল বা ডেল্টা কিউ রিভার্সেবল বাই টি। যে কোনো একটা সিস্টেম ও পরিবেশের মধ্যে যে তাপের আদান প্রদান হবে এবং যে উষ্ণতায় হবে, তাদের অনুপাতকে, যে পরিমাণ তাপের আদান প্রদান হবে এবং যে উষ্ণতায় হবে তাদের অনুপাতকে আমরা কি বলবো, একটা কি হয়, একটা একটা যথার্থ অবকল হয়। দেখো লেখা আছে এটা কি হয়, একটা কোনো পরাবর্ত প্রক্রিয়ায় সিস্টেম ও পরিবেশের স্থানান্তরিত তাপ এবং যে পরম উষ্ণতায় এই স্থানান্তর ঘটে, সেই উষ্ণতা দিয়ে ভাগ করলে ভাগফল কেমন হয়, যথার্থ অবকল হয়। কেমন হয়, যথার্থ অবকল, যথার্থ অবকল হয়। আর যে যথার্থ অবকল যদি হয় তাহলে সেটা কেমন হবে, একটা স্টেট ফাংশন হবে, কারণ স্টেট ফাংশনগুলোকে যথার্থ বলা হয়। এই যে ডেল্টা কিউ রিভার্সিবল বাই টি, এটা যথার্থ অবকল। এর কি বলছে, এই যে এর মানটা, দেখো এর মানটা, এর মান কি হচ্ছে, একটি অবস্থার অপেক্ষককে নির্দেশের, এই অবস্থার অপেক্ষকের পরিবর্তনকে নির্দেশ করছে, কেন ডিএস, তাই তো, এটা অবস্থা অপেক্ষক হচ্ছে পরিবর্তন নির্দেশ করছে, এটাকে আমরা বলছি এন্ট্রপি। এটাকে নাম দিচ্ছি আমরা কি, এন্ট্রপি। দেখো এটাকেই বলা হচ্ছে কি, এটাকেই বলা হচ্ছে তোমার কি, এন্ট্রপি বলছে, এটাকে বলছি তোমার এন্ট্রপি। এটাকে আমরা কি বলছি, এটাকে বলছি আমরা এন্ট্রপি। তাহলে ডিএস সমান ডেল্টা কিউ রিভার্সিবল বাই টি, তাহলে এটাই হলো তোমার কি, এটাই হচ্ছে তোমার গাণিতিক রূপ, ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন অফ এন্ট্রপি। এবার দেখো, দেখো এখানে আমি কি করেছি, ইনিশিয়ালি মানে যখন অবস্থান, 1 নম্বর অবস্থান মানে প্রারম্ভিক অবস্থান, এটা অন্তিম অবস্থান, তাই তো। তাহলে কোনো একটা ক্ষুদ্র পরিমাণ তাপ শোষণ করছে তো নাকি, তাহলে ক্ষুদ্র পরিমাণ তাপ শোষণ করলে ক্ষুদ্র পরিমাণ এন্ট্রপির পরিবর্তন হবে। তাহলে এবার যদি বৃহৎ বের করতে হয় তোমরা জানো ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করছি এখানে। ইন্টিগ্রেশন করলে কী হবে, ডিএস এর ইন্টিগ্রেশন কত হয়, এস হয়। তাহলে এস আপার লিমিট কত, 2 বসিয়েছি আমি, সাবস্ক্রাইব 2, S2 বসাতে পারতে, S1ও বসাতে পারতে, তাহলে S2 মাইনাস S1 হচ্ছে, মানে পরিবর্তন হচ্ছে, সেটা ডেল্টা এস, ডেল্টা এস। আর কি হচ্ছে, এই যে প্রক্রিয়ায় কি হয়, পরাবর্ত প্রক্রিয়া হয়, ফলে প্রক্রিয়ায় উষ্ণতা স্থির থাকে। পরাবর্ত প্রক্রিয়ায় উষ্ণতা কী থাকে, কনস্ট্যান্ট থাকে, মানে বলে একটা নির্দিষ্ট উষ্ণতায় কী হবে, তাপের আদান প্রদান হবে, সেই উষ্ণতা ফিক্স তো, চেঞ্জ তো হচ্ছে না। কী চেঞ্জ হচ্ছে, কিউটা সময়ের সঙ্গে সঙ্গে গ্রহণ করছে বা বর্জন করছে বলে চেঞ্জ হচ্ছে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে কত হবে, পুরোটাই কেটে যাবে, ফলে কী হবে, ডি রিভার্সিবল। তাহলে ডেল্টা এস ইজিক্যাল টু কত হচ্ছে তোমার, কত, কিউ রিভার্সিবল বাই টি। মাথায় রাখো একটা জিনিস, যখন তুমি কি করবে, যখন তুমি ডি দিয়ে বোঝাবে ডিএস, তখন এখানে ডেল্টা লিখবো। কেন ডি লিখতে পারি না, কেন এখানে, কারণ এটা হচ্ছে পথ অপেক্ষক, এটা হচ্ছে অবস্থার অপেক্ষক। পথ অপেক্ষকের পরিবর্তনকে আবার ডি দিয়ে বোঝায়, মানে ডি ছোট পরিবর্তন, আর ক্যাপিটাল বড় পরিবর্তন ডেল্টা দিয়ে বোঝায়, তোমরা জানো। আর এটা ক্ষেত্রে, এদের ক্ষেত্রে কী হয়, এটাকে স্থানান্তরটাকে বোঝায়, কতটা তাপ শোষণ করলে বা অর্জন করলে, আমি বলেছি আগেই বলা হয়েছে এগুলো। তাহলে এটা আমরা কি দেখলাম, ডেল্টা এস মানে S2 মাইনাস S1, ডেল্টা এস মানে কিন্তু S2 মাইনাস S1।
এই যে ডেল্টা এস x2 মাইনাস s1 যেটাকে বলছি আমরা, সেটাই হচ্ছে তোমার কি কিউ রিভার্সেবল বাই টি। তাহলে এটাই হলো অ্যাকচুয়ালি তোমার কি বলবো, এটা হচ্ছে অ্যাকচুয়ালি তোমার এনট্রপির পরিবর্তন। মাইন্ডেড, এনট্রপি নয় কিন্তু এনট্রপির পরিবর্তন। এবার দেখো এখানে লিখে রেখেছি ডেল্টা এস যদি কিউ ইরিভার্সেবল বাই টি কোথায় লেখা থাকে তাহলে সেটা কিন্তু এনট্রপি আমরা বলতে পারবো না। তাই দেখো লিখে দেওয়া আছে এখানে কি, প্রকৃতপক্ষে গাণিতিকভাবে এনট্রপিকে সংজ্ঞায়িত করা যায় না, তবে এনট্রপির কাকে সংজ্ঞায়িত করা যায়, পরিবর্তনকে। মানে এস সমান কিছু আমরা পাবো না, এস সমান কিউ রিভার্সেবল বাই টি বলতে পারবো না, ডেল্টা এস এনট্রপির পরিবর্তন সমান কিউ রিভার্সেবল বাই টি বলতে পারবো। এখানে যদি ডি বসাতে এখানে ডেল্টা বসাতে হবে। সেই জন্যই বলা আছে দেখো, প্রকৃতপক্ষে এনট্রপিকে গাণিতিকভাবে সংজ্ঞায়িত করা যায় না, মানে এখন ম্যাথমেটিক এক্সপ্রেস করা যায় না, কিন্তু কাকে করা যায়, এনট্রপির পরিবর্তন। তোমরা জানো যে যারা অবস্থার অপেক্ষক হয়, যেমন ইন্টার এনার্জি পড়েছিলাম, এনথালপি পড়েছিলাম, এতে বলেছিলাম পরম মান মাপা যায় না, কী মাপা যায়, পরিবর্তন মাপা যায় না। এটাও তো একটা অবস্থার অপেক্ষক, তাহলে এরও পরম মান মাপা যাবে না, শুধু পরিবর্তন মাপা যাবে। দেখো 1 নম্বর কথা, এটা স্টেট ফাংশন। দ্বিতীয় নম্বর, এটা কেমন এক্সটেন্সিভ প্রপার্টি হবে, মানে পরিমাণের উপর নির্ভর করবে নিশ্চয়ই। এনট্রপি এসএম বিশৃঙ্খলাতে, ধরো তোমার একটা 1 মোল গ্যাস আছে বা তাহলে যে পরিমাণ বিশৃঙ্খল হবে, ওই জায়গায় যদি 2 মোল গ্যাস রাখো তাহলে সংখ্যা বেড়ে গেল, তাহলে বিশৃঙ্খলতা বেশি হবে না। যদি একটা ক্লাসরুমে 10টা ছেলে থাকে তাহলে যে বিশৃঙ্খলা তৈরি হবে, 20টা ছেলে থাকলে বিশৃঙ্খলতা বেশি তৈরি হবে। তাহলে কী হচ্ছে, পরিমাণ গড় ধর্ম। আর মনে রাখবো পরম শূন্য উষ্ণতায়, পরম শূন্য মানে তোমরা জানো ক্যাপিটাল টি, নট ছোটো হাতের টি, ক্যাপিটাল টি ইজিক্যাল টু 0 কেলভিন। এই পরম শূন্য উষ্ণতায় বিশুদ্ধ নিখুঁত কেলাসের এনট্রপি কত হয়, শূন্য হয়। এনট্রপি পরিবর্তন নয়, এনট্রপি কিন্তু শূন্য হয়। এটাকে আমরা পরবর্তীকালে থার্ড ল বলবো। এবার দেখো এনট্রপি আমরা একক পড়ব। এনট্রপি কী পড়বো আমরা, এনট্রপি হচ্ছে একক। তো এনট্রপির একক যদি পড়ি আমরা, দেখো এনট্রপির একক, এনট্রপির একক আমরা জানি এনট্রপি সমান কত, ডেল্টা এস ইজিক্যাল টু কিউ রিভার্সেবল বাই টি। কিউ মানে কি, তাপ, তাপের একক ক্যালোরি, সিজিএসে। টেম্পারেচারে কী হয়, ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ইনভার্স, ক্যালোরি ডিগ্রি ইনভার্স, কোন একক, সিজিএস। আর জুল, কেলভিন, এসআই। ওকে, তাহলে এই হচ্ছে সিস্টেমের কী বললাম আমরা, এনট্রপি, এবং এনট্রপির কী হচ্ছে গাণিতিক রূপ। এনট্রপি কী হচ্ছে গাণিতিক রূপ। এখন এনট্রপির আমরা দেখব যে এবার সিস্টেমের যে এনট্রপির পরিবর্তন, সেই পরিবর্তনগুলো কখন কখন এনট্রপির মানে সিস্টেমের এনট্রপির পরিবর্তন হবে, কোন কোন ক্ষেত্রে। 1 নম্বর দেখো লেখা আছে দশা পরিবর্তন। যদি তুমি দশাকে পরিবর্তন করো, দশা মানে জানো কি, ফেজ। তাই তো, ফেজ, ফেজ মানে হচ্ছে যেমন ধরো একটা পদার্থের কটা অবস্থা হয়, 3টে, কঠিন, তরল, লিকুইড, মানে কঠিন, তরল আর গ্যাস। তাহলে আরও 2টো হয়, কিন্তু নর্মাল টেম্পারেচার প্রেসারে কত হয়, 3টে স্টেট হয়। এইগুলোকে বলা হয় দশা, অবস্থা। দেখো বিভিন্ন রকম হতে পারে। দেখো এনট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলতার পরিমাপক। তোমরা জানো সলিড, লিকুইড, গ্যাস। তাহলে সলিডকে অণুগুলো খুব কাছাকাছি থাকে, তাহলে বিশৃঙ্খলতা কম হবে, সব থেকে কম। তারপর লিকুইডের একটু বেশি হবে, গ্যাসের কী হয়, সব থেকে গ্যাসগুলো বিশৃঙ্খল হয়, অনেক দূরে দূরে থাকে, বিশৃঙ্খলতা বেশি হয়। এবার আমরা দেখবো যে বিভিন্ন প্রক্রিয়ার ক্ষেত্রে এনট্রপির কী পরিবর্তন হয়, দশা পরিবর্তন। দশা পরিবর্তন দেখো, সলিড থেকে লিকুইড হচ্ছে, মানে কি, সলিড থেকে লিকুইড মানে কঠিন থেকে তরল, এটাকে আমরা কী বলি, গলন বলি। এই ইংরেজিতে বলা হয় ফিউশন। ইংরেজিতে কী বলে এটাকে, ফিউশন বলা হয়, ফিউশন। তাহলে দেখো সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে কী হবে, সলিড থেকে লিকুইড হলে দেখো এনট্রপি বাড়ছে, বাড়ছে না। তা সলিড মানে অণুগুলো খুব কাছাকাছি থাকবে, লিকুইড মানে একটু দূরে দূরে থাকবে। মানে সলিড মানে অণুগুলো কাছাকাছি থাকে, মানে এদের ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি হয়। লিকুইডের ক্ষেত্রে কী হয়, ফোর্স অফ অ্যাট্রাকশন একটু কম হয়। তো যত বেশি বিশৃঙ্খল হবে তত বেশি তোমার কী হবে, ফোর্স কম হবে তত বেশি বিশৃঙ্খল হবে, তাহলে কী হচ্ছে, বাড়ছে। তাহলে এদের ক্ষেত্রে এনট্রপির পরিবর্তন কেমন, পজিটিভ। জিজ্ঞেস করো, সলিড থেকে যদি বাষ্প হয় তাহলে কি, অবশ্যই আরও বাড়বে। এক্ষেত্রে এনট্রপির পরিবর্তন পজিটিভ, পরিবর্তন কিন্তু পজিটিভ। লিকুইড থেকে যদি বাষ্প হয়, এই যে প্রসেস দেখতে পাচ্ছ, সলিড থেকে লিকুইড হলে সেটাকে বলা হয় ফিউশন বা গলন। সলিড থেকে ডাইরেক্ট যদি বাষ্প হয়, তুমি দেখো কর্পূর দেখবে, কর্পূরকে রেখে দিলে উড়ে যায়, মানে সলিড থেকে একদম কী হয়, বাষ্প হয়, এটাকে বলা হয় সাবলিমেশন, ঊর্ধ্বপাতন বলে, সাবলিমেশন। সলিড থেকে যদি লিকুইড থেকে যদি বাষ্প হয় তাহলে এটাকে বলা হয় ভেপোরাইজেশন। তোমরা যেন বাষ্পীভবন বলো না, বাষ্পীভবন ওইটা। এবার দেখো এনট্রপি ঋণাত্মক, এনট্রপি কি ঋণাত্মক, কোথায় কোথায় ঋণাত্মক হয়। সলিড, লিকুইড ছিল, সলিড হলো, তাহলে কী হলো, আগে ফোর্স অনেকগুলো, অণুগুলো অনেক দূরে দূরে ছিল, এখন সলিড মানে কাছাকাছি চলে এলো, বিশৃঙ্খলতা কমে গেল।
তাই না? তাহলে কী হচ্ছে, এন্ট্রপির পরিবর্তন ঋণাত্মক, মানে আগে বেশি ছিল এন্ট্রপি, এখন কমে গেল, তাহলে পরিবর্তন কি সবসময় কি ফাইনাল মাইনাস ইনিশিয়াল মানে নেগেটিভ, তো নাকি? এই প্রসেসটা বলা হয় সলিডিফিকেশান, কঠিনীভবন। বাষ্প থেকে কঠিন হলে বলা হয় ডিপোজিশন, আর বাষ্প থেকে তরল হলে বলা হয় কনডেনসেশন বা ঘনীভবন বলে। ঠিক আছে, এটাকে অধক্ষেপণ বলে। বাষ্প থেকে কঠিন আছে অধক্ষেপণ বলে, ইংলিশটাকে ডিপোজিশন বলা হয়। দেখো এখানে মনে রাখবে সবসময় কি সলিডের এন্ট্রপি সব থেকে কম, তারপরে লিকুইডের একটু বেশি, গ্যাসের সব থেকে বেশি। কারণ বিশৃঙ্খলতা, এন্ট্রপি মানেই মনে রাখবো কি কিছু নেই, বিশৃঙ্খলতা। দেখো I2 পরীক্ষার সময় দেবে রিয়াকশান, I2 ভেপার থেকে I2 সলিড হচ্ছে, তাহলে কী হচ্ছে, ভেপার থেকে সলিড। তাহলে আগে এন্ট্রপি বেশি ছিল ভেপারের, সলিড হয়ে গেল মানে এন্ট্রপি কমে গেল, তাহলে ফাইনাল কমছে, কী হবে তোমার, ইনিশিয়াল বেশি ছিল, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, তাহলে ইনিশিয়াল বেশি ফাইনাল কম, তাহলে কী হবে, নেগেটিভ হবে, নেগেটিভ হবে। নেক্সট দেখো কেমিক্যাল রিয়াকশান, এখন এই কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে আমরা কি দেখব না, তো এন্ট্রপি চেঞ্জ তোমাকে সব থেকে কিসের দেখলে হাইয়েস্ট হচ্ছে গ্যাসের, এন্ট্রপি চেঞ্জ হাইয়েস্ট হচ্ছে কার, গ্যাসের। তাহলে আমরা দেখব যে রিয়াকশানের ক্ষেত্রে কোনো একটা রিয়াকশানে গ্যাস উৎপন্ন হচ্ছে না কোনো একটা রিয়াকশানে কী বলবো লিকুইড উৎপন্ন হচ্ছে, মানে সোজা কথা আমরা বলতে চাইছি, যেমন ধরো নাইট্রোজেন এবং হাইড্রোজেন এর সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করছে, তাই তো? তাহলে সবগুলোই তো গ্যাস এখানে, তাহলে দেখো গ্যাস কোনো উৎপন্ন হচ্ছে কি না, তাই সেই গ্যাসগুলোকে নিয়ে আমরা অ্যাকচুয়ালি কনসিডার করবো যে অ্যাকচুয়ালি গ্যাসের সংখ্যা বাড়লো না কমলো। যেমন ধরো এখানে 1 মোল নাইট্রোজেন, সামনে কত আছে 1, ব্যালেন্স করে নেবো। 3 মোল কত হাইড্রোজেন, 1 মোল নাইট্রোজেন 3 মোল কত হাইড্রোজেন, তাই না? 1 মোল নাইট্রোজেন 3 মোল কত হাইড্রোজেন। এখন এর যদি কী হয়, বিক্রিয়া করে 2 মোল অ্যামোনিয়া তৈরি করছে, তাহলে বলো আগে গ্যাস ছিল কি একটা, এদিকে কটা, 3টে 4টে, এখন কটা গ্যাস হয়ে গেলো, 2টো গ্যাস, তাহলে কি সংখ্যা কমে গেল তো, তাহলে এন্ট্রপি কী হবে, এন্ট্রপি হবে ঋণাত্মক। কেন, দেখো ইনিশিয়ালি খালি দেখবো যা ছিল, ফাইনালি গ্যাসের কি পরিবর্তন হলো, গ্যাসের সংখ্যা কমলো না বাড়লো, এইটা দেখতে হবে। এখানে দেখো লিকুইড সলিডকে নিয়ে আমরা অত কথাবার্তা করবো না, কারণ ওদের এন্ট্রপি খুব কম হয়। এখানে দেখো হাইড্রোজেন গ্যাস ছিল, অক্সিজেন গ্যাস ছিল, সেখান থেকে কী তৈরি হচ্ছে, লিকুইড, তাহলে দেখে হচ্ছে গ্যাস থেকে লিকুইড হচ্ছে, তাহলে কি এন্ট্রপি কী হবে, এন্ট্রপি হবে ঋণাত্মক, এন্ট্রপি হবে ঋণাত্মক। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে কখন এন্ট্রপি ধনাত্মক হবে আর কখন এন্ট্রপি তোমার কী হচ্ছে, ঋণাত্মক হবে। মনে রাখবে যদি কি হয়, গ্যাসের সংখ্যা কমে বা গ্যাসের সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু এন্ট্রপি আমরা দেখবো, ঋণাত্মক বা ধনাত্মক বলতে পারবো না। তাহলে এগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এগুলো পরীক্ষার সময় যদি জিজ্ঞেস করো যে এন্ট্রপি পরিবর্তন কখন কী হয়, সেগুলো যদি জিজ্ঞেস করো। নেক্সট দেখো আমরা দেখবো আবার কি টেম্পারেচার দেখো। তোমরা জানো টেম্পারেচার বাড়লে কী হবে, টেম্পারেচার বাড়লে অণুগুলির মধ্যে গড় গতিশক্তি বাড়ে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি বেড়ে যায়, তাহলে কাইনেটিক এনার্জি বাড়লে কী হবে, বিশৃঙ্খলতা বাড়বে, এন্ট্রপি অবশ্যই বাড়বে। ইম্পর্টেন্ট, তরলের গ্যাসের দ্রবীভবন। ধরো একটা গ্যাস আছে, গ্যাস ছিল বিশৃঙ্খলে চারিদিকে ছোটাছুটি করছিল, এখন সেটাকে তুমি তরলের দ্রবীভূত করে দিলে, তাহলে কী হবে, আর ছোটাছুটি বেশি করতে পারবে না, তাহলে কী হবে, এন্ট্রপিক পরিবর্তন কী হবে, এন্ট্রপিক পরিবর্তন কিন্তু মনে রাখবো এখানে ঋণাত্মক হবে। দেখো গ্লুকোজ ছিল সলিড, সেখান থেকে জলে গুলে দিলে, তাহলে কী হয়ে গেলো, অ্যাকোয়াস, এটা হচ্ছে অ্যাকোয়াস। তাহলে মাথায় রাখতে হবে কি, সলিড ছিল তরল হয়ে গেল, তাহলে কী বলবো, এন্ট্রপি বাড়লো না, তাহলে কী হবে, এটা এখন পজিটিভ হবে। আমাকে খেয়াল রাখতে হবে যে কী হচ্ছে পরিবর্তনটা, সলিড থেকে লিকুইড হচ্ছে না লিকুইড থেকে গ্যাস হচ্ছে। আমরা কোনো একটা রিয়াকশান যখন দেখবো, মাথায় রাখবো রিয়াকশানের ক্ষেত্রে গ্যাসিয়াস অণুগুলোকে কনসিডার করব। দেখবো সলিড লিকুইড যা থাকলো ওটা আমার মাথা নাই, আমার দেখার দরকার শুধুমাত্র গ্যাসিয়াস গুলোকে, যে আগে যা গ্যাস ছিল রিয়াক্টারটা যে গ্যাসের সংখ্যা ছিল, ব্যালেন্স কিন্তু ব্যালেন্স ইকুয়েশনে প্রোডাক্টে গ্যাসের সংখ্যা বাড়লো না কমলো, যদি বাড়ে তাহলে এন্ট্রপি পজিটিভ হবে, এন্ট্রপির পরিবর্তন পজিটিভ হবে, আর যদি কমে যায় তাহলে এন্ট্রপি পরিবর্তন নেগেটিভ হবে। যেমন ধরো NaCl সলিড ছিল, জলেগুলো দিয়ে কী তৈরি করবে, Na+Cl-, তাহলে কণার সংখ্যা বেড়ে গেল তো, তাহলে বিশৃঙ্খলতা বাড়বে, তাহলে এন্ট্রপি কী হবে, এন্ট্রপি আগে ছিল কম এন্ট্রপি, এখন ছিল বেশি এন্ট্রপি, পজিটিভ। একই রকমভাবে N2+O2 কী হচ্ছে, দুটো গ্যাসকে তুমি মিক্স করছো, তা দুটো গ্যাসকে বা দুটো তরলকে তুমি যদি মিক্স করে দাও, তাহলে কণা সংখ্যা বেড়ে যাচ্ছে তো, তাহলে এন্ট্রপি অবশ্যই কী হবে, এন্ট্রপির পরিবর্তন অবশ্যই বাড়বে, তাহলে পজিটিভ হবে। তাহলে এই যে পরীক্ষার সময় এগুলো জিজ্ঞেস করবে যে কখন তোমার এন্ট্রপির পরিবর্তন ধনাত্মক হবে, কখন ঋণাত্মক হবে, তাহলে এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6টা যে দেখতে পাচ্ছ, 1 নাম্বার তোমার হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে তোমার দশার পরিবর্তন হলে কী হয়, 1 নাম্বার, 2 নাম্বার কেমিক্যাল রিয়াকশান, 3 নাম্বার টেম্পারেচার ইফেক্ট, 4 নাম্বার তরলে গ্যাসের দ্রবীভবন, তরলে গ্যাসকে দ্রবীভূত করছো, এন্ট্রপি কমে যাবে। যদি তুমি কী হয়, যৌগের কী হচ্ছে দ্রবীভবন,
গ্লুকোজকে জলে গুলছো, গ্লুকোজ ছিল সলিড, এখন অ্যাকোয়াস হয়ে গেল, তাহলে কি তো ছিল সলিড হয়ে গেল লিকুইড, তাহলে কী হবে এন্ট্রপি পরিবর্তন ধনাত্মক। NaCl সলিড ছিল, জলে গুললে Na+Cl- আয়ন তৈরি করলো, মানে এক তরল হয়ে গেল, তাহলে কী হবে এন্ট্রপি বাড়বে। 2 বা ততোধিক গ্যাস হতে পারে অথবা তরল হতে পারে, তাদেরকে মিক্স করে দাও, তাহলে কী হবে এন্ট্রপি পরিবর্তন কী হবে তোমার ধনাত্মক হবে। তাহলে এগুলো কিন্তু জিজ্ঞেস করবে। উল্টোটা যদি হয়, ধরো তোমাকে বললো যে কোনো একটা তরল আছে, সেই তরল থেকে আমি কী করছি গ্যাসটাকে আমি কঠিনীভবন করছি, মানে করছি, অধক্ষেপ ফেলছি, তাহলে কী হবে যেটাকে আমরা বলি কঠিনীভবন বা কেলাসন। যখন জিনিসটা লিকুইড ছিল সেটাকে আমরা কী করছি এবার, সেটাকে আমরা কেলাস তৈরি করছি, মানে কঠিন করছি, তখন কি লিকুইড থেকে কঠিন হলে কী হবে এন্ট্রপি কমবে, পরিবর্তন ঋণাত্মক হবে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, এবার হচ্ছে কি বিভিন্ন প্রক্রিয়ায় এন্ট্রপির পরিবর্তন। বিভিন্ন প্রক্রিয়ায় কি এন্ট্রপির পরিবর্তন। 1 নম্বর যেটা দেখবো আমরা সেটা হচ্ছে সাইক্লিক প্রসেস। তোমরা জানো সাইক্লিক প্রসেস বা চক্রীয় প্রক্রিয়া। সাইক্লিক প্রসেস মানে হচ্ছে প্রারম্ভিক অবস্থান আর কী হবে অন্তিম অবস্থান, প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থান কী হবে একই হবে। সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে প্রারম্ভিক অবস্থান এবং অন্তিম অবস্থান কী হয় একই হয়, এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে। নেক্সট দেখো লেখা আছে তোমার কি যে প্রারম্ভিক অবস্থান যে অন্তিম অবস্থান একই যদি হয় তাহলে কী হবে পরিবর্তন শূন্য হবে, কারণ স্টেট ফাংশন কি, স্টেট ফাংশন একটা হচ্ছে অবস্থার অপেক্ষক, স্টেট ফাংশন হচ্ছে অবস্থার অপেক্ষক। আর স্টেট ফাংশন যদি অবস্থার অপেক্ষক হয় তাহলে কী হবে শুধুমাত্র কি অবস্থানের উপর ডিপেন্ড করবে, তাই তো অবস্থানের উপর কী হবে ডিপেন্ড করবে। নেক্সট দেখো এবার হচ্ছে পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আচ্ছা পরাবর্ত তো বটে, এবং কেমন প্রক্রিয়া রুদ্ধতাপীয়, এবং রুদ্ধতাপ প্রক্রিয়া কী হয় তাপের কোনো আদান প্রদান হয় না, তাই তো তাপের কোনো কী হয় না আদান প্রদান হয় না। তার ডেল্টা কিউর ভ্যালুটা কত 0 বা কিউর ভ্যালু গৃহীত বা বর্জ্য তাপ কত, তাপের আদান প্রদান হলে গৃহীত বর্জ্য তাপ শূন্য হবে। আর ডেল্টা এস সমান কী জানি আমরা, ডিএস সমান কী জানি আমরা, কিউ রিভার্সিবল বাই টি, পরাবর্ত প্রক্রিয়ায় বলছে, তাহলে কিউ পরিমাণটা কত শূন্য, তাপের আদান প্রদান হচ্ছে না, তাহলে সামথিং 0 বাই সামথিং মানে 0 বাই কিছু থাকলে মানে কি টেম্পারেচার তো আছে থাকবে, সেটা কী হবে 0 হবে, তাহলে এখানেও তোমার পরিবর্তন কত হবে শূন্য হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে চক্রীয় প্রক্রিয়া বা সাইক্লিক প্রসেসে কী হয় এন্ট্রপি পরিবর্তন শূন্য হয়, কারণ প্রারম্ভিক অবস্থান সমান অন্তিম অবস্থান, আর এন্ট্রপি কি অবস্থার অপেক্ষক, ডেল্টা এস সমান S2 মাইনাস S1 সমান S1 সমান S2, কারণ সাইক্লিক প্রসেস যেখান থেকে স্টার্ট করবে, যেমন সার্কেল এখান থেকে স্টার্ট করলাম আবার ঘিরেও ওখানেই এলাম, তাই না, তাহলে কি প্রারম্ভিক অন্তিম অবস্থান একই তো। রুদ্ধতাপীয়, রুদ্ধতাপীয় মানে বলেছিলাম যে সমস্ত প্রক্রিয়া অ্যাডিয়াবেটিক প্রসেস, যে সমস্ত প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হবে না। আর তোমরা যে এন্ট্রপির গাণিতিক রূপ কি, ডিএস সমান কিউ রিভার্সিবল বাই টি, ডিএস মানে হচ্ছে এন্ট্রপি পরিবর্তন, কিউ রিভার্সিবল হচ্ছে পরাবর্ত প্রক্রিয়ায় গৃহীত বা বর্জ্য তাপ, এবং হচ্ছে যে উষ্ণতায় কী হচ্ছে তোমার এই তাপ গৃহীত বা বর্জিত হচ্ছে, তাহলে তাপের আদান প্রদান তো হয় না, তাহলে কিউ তো শূন্য, শূন্য হলে কী হবে ডিএস শূন্য হবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো হচ্ছে তোমার কি অপরাবর্ত প্রক্রিয়া। নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তোমার কি অপরাবর্ত প্রক্রিয়া। এখন অপরাবর্ত কেমন প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। আর অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় মনে হতে পারে যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে কিউ 0, তাপের আদান প্রদান হচ্ছে না, কিন্তু এই যে একটু আগে বলছিলাম যে এই যে এই জিনিসটা ডিএস মানে এন্ট্রপি পরিবর্তন মানে কিউ রিভার্সিবল বাই টি, কিউ ইরিভার্সিবল বাই টি কিন্তু নয়। তাহলে এইটাকে এবার এটা কী বললাম অপরাবর্ত প্রক্রিয়া, তাহলে অপরাবর্ত প্রক্রিয়া মানে এই ফর্মুলা আমি ইউজ করতে পারবো না, কারণ এটা এন্ট্রপির সঙ্গে সমান নয়। সেই জন্য মনে রাখবে যে গণনার মাধ্যমে দেখা গেছে যে অপরাবর্ত রুদ্ধতাপ প্রক্রিয়ায় কী হয় এন্ট্রপির পরিবর্তন সবসময় কী হয় গ্রেটার দ্যান 0 হয়, মানে 0 থেকে বেশি হবে। এন্ট্রপি পরিবর্তন কী হয় 0 থেকে বেশি, মানে বলবে তোমরা কি ধনাত্মক হবে, কেমন হবে পজিটিভ, বা কি বলবো এটাকে ধনাত্মক, মাথায় রাখবে। সমষ্ণ প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পুরো ফর্মুলাটাই ব্যবহার করতে হবে। কেন সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে দেখো সমষ্ণ প্রক্রিয়া আমরা জানি কি ডিএস সমান কী হচ্ছে কিউ রিভার্সিবল বাই টি, তাই তো। সমষ্ণ কেমন প্রক্রিয়া পরাবর্ত প্রক্রিয়া, তবে লিখতে পারলাম এটা, না হলে লিখতে পারতাম না। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বলা আছে সাইক্লিক প্রসেস পরাবর্ত প্রক্রিয়াতে হয়, পরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া এইখানে কিন্তু এই ফর্মুলাটা ব্যবহার করতে পারলাম না, অপরাবর্ত রুদ্ধতাপীয় প্রক্রিয়া মানে তার ক্ষেত্রে আমি এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করতে পারলাম না, কারণ এটা কিউ রিভার্সিবল আছে। এখন এটাকে যদি দেখো সমষ্ণ কেমন প্রক্রিয়া পরাবর্ত প্রক্রিয়া, তাহলে যদি ইন্টিগ্রেশন করো তাহলে এখানে কত হচ্ছে S1 ফাইনাল কত S2,
সমস্ত মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট মানে টি বেরিয়ে এলো, ইন্টিগ্রেশন অফ কি ডি কিউ রিভার্সিবল। তাহলে কী হবে, এটা ডিএস এর ইন্টিগ্রেশন কত, এস হয়, এর তো ইন্টিগ্রেশন হবে না, ডেল্টা এটা তো অবস্থার অপেক্ষক, এর অবস্থার অপেক্ষক, সরি পথ অপেক্ষক, কিউ তো তাপ তো পথ কী বলে পাথ ফাংশন, পাথ ফাংশনের তো ইন্টিগ্রেশন হয় না, তাহলে এই ইন্টিগ্রেশন হবে না এখানে। তাহলে এখানে কী করবো, এই ইন্টিগ্রেশনকে এস, এস আবার আপার লিমিট S2 মাইনাস S1 মানে ডেল্টা এস, আর এটা মানে কিউ রিভার্সিবল, আর কিউ পরে থাকলো 1/T, যেটা সমস্ত প্রক্রিয়া বলে কি টেম্পারেচার কনস্ট্যান্ট বলে, বাইরে বেরিয়ে চলে ওর ইন্টিগ্রেশন হবে না। তাহলে এইটা হলো ফর্মুলা। তো সমস্ত প্রক্রিয়া ফর্মুলার ক্ষেত্রে আমরা কী করবো, এই ফর্মুলাটা কিন্তু ব্যবহার করবো। ঠিক আছে, নেক্সট দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার কি ভৌত অবস্থায় দশা পরিবর্তনে সিস্টেমের এন্ট্রপির পরিবর্তন। ভৌত অবস্থা, ভৌত অবস্থা মানে, ভৌত অবস্থা মানে ফিজিক্যাল যেগুলো চেঞ্জ হয়, যেমন সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে ভেপার, এই যে এইটাকে হচ্ছে কি ভৌত অবস্থা দশা পরিবর্তন। এখন দশা পরিবর্তন মানেটা কি, দশা পরিবর্তন মানে হচ্ছে যে একটা অবস্থায় ছিল সেখান থেকে অন্য একটা অবস্থা হবে, সলিড ছিল সেখান থেকে লিকুইড হবে, তাহলে এটার দশার পরিবর্তন হচ্ছে, ফেজের চেঞ্জ হচ্ছে বা অবস্থার পরিবর্তন হচ্ছে। এখন সলিড থেকে লিকুইড হলে তোমরা বলো এটাকে গলনাঙ্ক বলি, গলন হচ্ছে সেখানে এই টেম্পারেচার গলনাঙ্ক বলা হয়। যেমন 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কী হয়, বরফ কী হয়, গলে জল হয়। একই রকমভাবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কী হয়, জল বাষ্পে পরিণত হয়, মানে জল ভেপারে পরিণত হয়। তাহলে এখানে এই যে টেম্পারেচারগুলো বলছি, এটাকে বলছি আমরা কি গলনাঙ্ক, এটাকে বলছি আমরা কি স্ফুটনাঙ্ক। তাহলে এগুলো যে দশার পরিবর্তন, এগুলো সবসময় মনে রাখবে কনস্ট্যান্ট বায়ুমণ্ডলীয় প্রেসারে হয়, স্থির চাপে হয়। এখানে অ্যাটমসফিয়ারে হয়, তো তাই অ্যাটমসফিয়ারের চাপ তো আমরা পেয়ে পরিবর্তন করতে পারবো না, ওটা ফিক্সডই থাকে। তাহলে দশার পরিবর্তন স্থির চাপে এবং একটা নির্দিষ্ট উষ্ণতায় সংঘটিত হয়। কারণ যেমন ধরো জল আছে, যেমন ধরো জল আছে, সেই জলটাকে যখন কী হবে, সেই জলটা ধরো একটা বিকারে কী আছে, জল আছে, এই একটা বিকার, এখানে ধরো জল আছে, ঠিক আছে, জল আছে। তাহলে জলটা যদি থাকে, তুমি যখন হিট দিচ্ছ, তুমি দিচ্ছ কি হিট দিচ্ছ, এখান থেকে ধরো বার্নার লাগিয়েছো, বার্নার দিয়ে হিট দিচ্ছ, হিট দিচ্ছ। এখন হিটটা যখনই কত হবে তোমার, জলের টেম্পারেচার যখনই কত হবে 100 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, তখন জলটা কী করবে, ফুটতে শুরু করবে, এটা আমরা জানি, কারণ জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড ফুটে। তাহলে এবার এই হবে, এই জলটা কী হবে, ফুটে কী হবে, তরল থেকে কী হবে, এটাও বাষ্পে পরিণত হবে। তখন টেম্পারেচার কী পরিবর্তন হবে, টেম্পারেচার 100 ডিগ্রি থাকছে, প্রথমে কী আছে, টেম্পারেচার ফুটে কখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, যখন জলের স্ফুটনাঙ্কে কী হয়, তরল বাষ্পে পরিণত হয়, লিকুইডটা কিসে পরিণত হয়, ভেপারে পরিণত হয়, লিকুইডটা ভেপারে পরিণত হয়। তখন টেম্পারেচার তো 100 ডিগ্রি থাকে, তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড জল কী হবে, জল ভেপারে পরিণত হবে, তরল থেকে বাষ্পে যাবে, তার টেম্পারেচারটা কিন্তু কনস্ট্যান্ট থাকে এবং কী হয়, স্থির চাপে, বায়ুমণ্ডলীয় চাপে হয়। এখন স্থির বায়ুমণ্ডলীয় চাপে যদি হয়, আমরা জানি যে স্থির বায়ুমণ্ডলীয় চাপে গৃহীত বা বর্জিত তাপ কিউপি কার সঙ্গে সমান হয়, এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান হয়। আমরা বলেছি কিউভি ইজিক্যাল টু কার সঙ্গে সমান হয়, আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সঙ্গে সমান হয়, তাই না? তাহলে এটাই দেখো আমরা এখানে পড়েছি যে দশা পরিবর্তনে কী হয়, স্থির চাপে এক নির্দিষ্ট উষ্ণতা সংঘটিত হয়। দশা পরিবর্তনে তাপের শোষণ বা বর্জন ঘটলেও সিস্টেমের উষ্ণতা কিন্তু অপরিবর্তিত থাকে। এই পরিবর্তন পরাবর্তভাবে সংঘটিত হয়, মনে রাখবে এটা কেমন হয়, পরাবর্ত হবে, এবং স্থির চাপে গৃহীত বর্জিত কার সঙ্গে সমান হবে, এনথালপির পরিবর্তনের সঙ্গে সমান হবে। তাই ডেল্টা এস ইজিক্যাল আমরা কী জানি, কিউ রিভার্সিবল বাই টি, কারণ পরাবর্ত প্রক্রিয়া বলে লিখতে পারছি এটা। তাহলে কী হবে, ডেল্টা এইচ বাই টি, কারণ পরবর্তী প্রক্রিয়া কী হয়, স্থির চাপে ঘটে, কারণ গৃহীত অবস্থা পরিবর্তন, তাহলে কিউপি সমান কত হবে, ডেল্টা এইচ, তাহলে ডেল্টা এস ইজিক্যাল ডেল্টা এইচ বাই টি। এবার যদি গলন যদি বের করতে চাই আমরা, ধরো আমরা বের করবো কি, এনট্রপি পরিবর্তন ফিউশন, মানে বলতে চাইছি তোমাকে, ধরো একটা বরফ আছে, এটা ধরো বরফ, তাহলে বরফটা কেমন, সলিড, তো এটা গলে কিসে পরিণত হবে, প্রথমে জলে পরিণত হয়, কিসে পরিণত হয়, লিকুইড, ওয়াটার হবে, H2। তোমরা জানবে যে বরফের টেম্পারেচার হয় 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ওয়াটারের টেম্পারেচার কত হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তো দেখো বরফ যখন জলে পরিণত হয় টেম্পারেচার কিন্তু ফিক্সড থাকে, সেজন্য দেখবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফও হয়, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলও হয়। তাহলে যখন কোনো দশার পরিবর্তন হবে এই টেম্পারেচার কিন্তু ফিক্সড থাকবে। একই রকমভাবে জল যখন কী হবে, তরল লিকুইড থেকে যখন ভেপার হবে, তখন টেম্পারেচারটা কত ডিগ্রিতে হয়, এটা 100 ডিগ্রিতে হয়, টেম্পারেচার ফিক্সড থাকে। তখন সলিড থেকে লিকুইড হচ্ছে, তাহলে কী হবে, তোমাকে তাপ দিতে হবে, তো
সলিড থেকে লিকুইড এরকম হবে, কোনো কিছু গলাতে গেলে তাপ দিতে হবে তো সেইটা ধরো গৃহীত তাপটা কত হচ্ছে, ধরো আমি বললাম গৃহীত তাপটা ডেল্টা এইচ কী হচ্ছে, ডেল্টা এইচ ধরো ফিউশন বলছি, এই পরিমাণ তাপ লাগছে। কোন উষ্ণ তাপের গলন হচ্ছে টেম্পারেচার টি, টি ফিউশন। তাহলে সলিড থেকে লিকুইড হচ্ছে, এন্ট্রপি তো পরিবর্তন হবে, কারণ সলিডের এন্ট্রপি কম, লিকুইডের এন্ট্রপি বেশি, তাই না? তাই এন্ট্রপি তো পরিবর্তন হবে, সেই পরিবর্তনটা কত তোমাকে জিজ্ঞেস করবো, তাহলে সেটাই তো হচ্ছে কি ডেল্টা এস। আর আমরা কি জানি ডেল্টা এস ইজিক্যাল টু কত হচ্ছে গৃহীত বা বর্জিত তাপ। তাহলে কি সলিড থেকে লিকুইড মানে কি তাপ দিতে হবে, তাই ডেল্টা এস ইজিক্যাল টু ডেল্টা এইচ ফিউশন মানে গলনের জন্য তাপ, বাই জলের ক্ষেত্রে যদি বলা হয় তো জলের ক্ষেত্রে কত ডিগ্রি টেম্পারেচারে গলে ও 0 ডিগ্রি মানে 273 কেলভিন। আর এখানে তাপটা তোমাকে বলে দেবে, সেখান থেকে তুমি কী করবে এন্ট্রপির পরিবর্তন বের করতে পারবে, অঙ্ক পড়বে। একই রকমভাবে ডেল্টা এস কী হবে ভেপরাইজেশন যদি বের করতে বলে, ভেপারের জন্য লিকুইড থেকে ভেপার হচ্ছে কত ডিগ্রিতে হয় টেম্পারেচার 100 ডিগ্রিতে, তার টেম্পারেচার কত জলের ক্ষেত্রে কত কত ডিগ্রিতে হয় 100 ডিগ্রিতে, ভেপার হয় কনভার্ট হয় 273 প্লাস 100 মানে 373। আর তাপ দিতে হয় সেটা তোমাকে বলে দেবে, ধরো তোমাকে তাপ তোমাকে বললো ধরো 625 হয় তোমাকে বললো কিলো জুল বা জুল যা বললো জুল, এত পরিমাণ তাপ দিতে হয়। তাহলে কী করে ভাগ করলে যেটা পাবে সেটাই হবে তোমার এন্ট্রপির পরিবর্তন। তাহলে এই দুটো ফর্মুলা দিয়ে আমরা কী করতে পারবো, কোনো একটা তরল যখন কী হয় মানে কঠিন যখন তরলে পরিণত হবে, আর কঠিন যদি তরলে পরিণত হয়, তোমরা যেন সলিড যদি লিকুইডে হয় মানে তরল হয়, এইটাকে বলা হয় গলন। কি বলে গলন, বা ইংরেজিতে বলা হয় ফিউশন, জন্য ডেল্টা এস ফিউ লিখছি। আর একই রকমভাবে যদি লিকুইড থেকে ভেপার হয় তাহলে সেটাকে বলা হয় তোমরা জানো যে সেটাকে বলা হয় ভেপোরাইজেশন, ভেপোরাইজেশন। এখন ভেপোরাইজেশন মানে হচ্ছে বাষ্পীভবন, সেই জন্য ভেপোরাইজেশন। তাহলে জলের ক্ষেত্রে দেখো এখানে আছে টিএফ মানে ফ্রিজিং টেম্পারেচার, আর এটা হচ্ছে বয়লিং টেম্পারেচার। জলের ক্ষেত্রে ফ্রিজিং টেম্পারেচার কত ডিগ্রি জল যাবে 0 ডিগ্রি, তাহলে 273 কেলভিন বসাবো, কত 100 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 373 কেলভিন, এখানে এগুলো বলে দেবে, সেখান থেকে আমরা এন্ট্রপি পরিবর্তন বের করতে পারবো। এই হলো তোমার কি এত ভৌত দশার ক্ষেত্রে কী হচ্ছে এন্ট্রপির পরিবর্তন। এবার আমরা দেখব যে কি আদর্শ গ্যাসের সম্প্রসারণ বা সংকোচন। যেমন ধরো একটা যদি বলি আমি এখানে একটা আদর্শ গ্যাস আছে, এরকম একটা কী আছে আছে সিলিন্ডার আছে, এখানে তোমরা যেন একটা পিস্টন থাকে, এখানে একটা গ্যাস রাখা আছে, তাই তো গ্যাসের প্রেসার দিচ্ছে পি গ্যাস, উপর দিকে প্রেসার দিচ্ছে, বাইরে থেকে বায়ু চাপ দিচ্ছে পি এক্সটার্নাল প্রেসার। যদি দুটো সমান হয় পিস্টনটা ফিক্স থাকবে। এবার সংকোচন যদি করতে হয় তাহলে পিস্টনটা কোন দিকে নামবে, নিচের দিকে নামবে। তাহলে বলো আগে যে গ্যাসগুলো যত জায়গাতে ছোটাছুটি করতে পারছিলো, যদি আমি ভলিউমটাও কমিয়ে দিই এই নিচে নেমে চলে, তাহলে জায়গাটা কমে গেল তো নাকি, তাহলে ছোটাছুটি বেশি করতে পারবে, তাহলে বিশৃঙ্খলা তো কমছে, তো তাহলে এন্ট্রপি কী হবে কমবে। একইরকমভাবে যদি পিস্টনটা উপর দিকে আটে তাহলে কী বলবো প্রসারণ বলবো, তাহলে প্রসারণের ফলে কি ভলিউম বাড়ছে, বেশি ছোটাছুটি জায়গা বাড়ছে ছোটাছুটি, তাহলে এন্ট্রপি বাড়বে। তাহলে এর ফলে কত এন্ট্রপি বাড়বে এবং কত এন্ট্রপি কমবে, তাহলে সেটাই দেখো দেখবো আমরা যে হেডিংটা হচ্ছে তোমার কি আদর্শ গ্যাস। আদর্শ গ্যাসের সমষ্ণ পরবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। আদর্শ গ্যাস সমষ্ণ পরবর্ত সম্প্রসারণ বা সংকোচনে এন্ট্রপির পরিবর্তন। ঠিক আছে, তাহলে একটা সিলিন্ডারে আদর্শ গ্যাস নিতে হবে, নিয়েছি আমি এই সিলিন্ডারে একটা আদর্শ গ্যাস নিয়েছি, সে আদর্শ গ্যাসটাকে সংকোচন করছি বা প্রসারণ করছি, তারপরে এন্ট্রপি কত পরিবর্তন হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তার জন্য আমাকে ফর্মুলা বের করতে হবে, যেটা আমি অঙ্ক বলি। তাহলে আমি ধরে নিচ্ছি এন মল আদর্শ গ্যাস, কারণ যা যে কোনো মাল দিতে পারে 1 মল 2 মল, এনের জায়গায় 1 2 বসাবো। সমস্ত পরবর্ত প্রক্রিয়া সম্প্রসারিত হচ্ছে, মাইন্ড ইউ সমস্ত মানে কি টেম্পারেচার কনস্ট্যান্ট, তাই তো সমস্ত মানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তোমরা জানো সমস্ত মানে হচ্ছে টেম্পারেচার কনস্ট্যান্ট। পরবর্ত প্রক্রিয়া সম্প্রসারিত হচ্ছে, তা সম্প্রসারিত যদি হয় পরবর্তী প্রেসারও পরিবর্তন হবে, ভলিউমে পরিবর্তন হবে। তাহলে দেখো কি হচ্ছে P1V1T মানে ইনিশিয়ালি গ্যাসটার চাপ যেটা দিচ্ছে P1, ভলিউম যেটা ছিল V1 আর টেম্পারেচার T ছিল, সমষ্ণ পরবর্ত সম্প্রসারণ করা হলো। তাহলে P2
পরিবর্তন হবে, চাপের পরিবর্তন হবে। কারণ তুমি যদি পিস্টনটা ধরো নিচে ছিল, এখানে পিস্টনটা ছিল, পিস্টনটাকে উপর দিকে, তাহলে যে গ্যাস যে পরিমাণ প্রেসার দিচ্ছিল, তাই তো, এর পিস্টনটা যদি উপর দিকে ওঠে তাহলে আয়তন বেড়ে গেল, তো আয়তন বাড়লে প্রেসার কমে, তাহলে P প্রপোর্শনাল টু 1/v। কোন প্রক্রিয়ায়? কনস্ট্যান্ট টেম্পারেচারে, বয়েলস ল। তাহলে কি কমবে? তো সেটাই দেখো, যখন তোমার কী হচ্ছে সংকোচন, এই প্রসারণ করছো, মানে প্রসারণ মানে এখানে মনে রাখবো কি V2টা বড় আর V1টা কি ছোট। কেমন করছো তুমি? সম্প্রসারণ করছো, মানে প্রসারিত করছো, মানে আয়তন বাড়াচ্ছ, তাহলে প্রেসার কী হবে? কমবে। তার মানে এখানে বলতে পারো তুমি কি P1টা কি কী হচ্ছে কম দেন কি P2টা বেশি। সরি, উল্টো বললাম, P1টা বেশি হবে, P2টা কম হবে, কারণ সম্প্রসারিত করছি। তাহলে আগে ভলিউম কম ছিল, মানে প্রেসার বেশি ছিল, এখন ভলিউম বেড়ে গেছে, প্রেসার কমে গেছে। এবার আমরা আগেই পড়েছি সমষ্ণ ও পরাবর্ত প্রক্রিয়ায় আদর্শ গ্যাসের সংকোচন বা প্রসারণের জন্য কৃতকার্য পড়েছি। কত হয়? -nRT ln V2/V1 ফাইনাল বাই ইনিশিয়াল। V2 মানে ফাইনাল, 1 মানে ইনিশিয়াল। এবার তুমি lnকে লগ করতে হলে কি জানো? 2.303 nRT log V2/V1। কেমন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। তো এতটা কার্য করতে হবে। V1 V2 আমাকে বলে দেবে, আর তো আমি জানি, টি আমাকে বলে দেবে। আবার বলেছি কেমন প্রক্রিয়া? সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে টেম্পারেচার কী হয়? কনস্ট্যান্ট হয়। আর টেম্পারেচার কনস্ট্যান্ট হলে টেম্পারেচার পরিবর্তন হবে? হবে না, শূন্য হবে। আর আমরা জানি কি যে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিসের ফাংশন? ওটা টেম্পারেচারের ফাংশন। তা টেম্পারেচার পরিবর্তন যদি না হয় তাহলে আদর্শ গ্যাসের পরিবর্তন, এই আদর্শ গ্যাসের আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে? হবে না, শূন্য। ফার্স্ট ল থেকে কি জানি? ডেল্টা ইউ ইজিক্যাল টু ডাব্লু প্লাস কিউ। এখন ডাব্লু কোন প্রক্রিয়ায় করছে? ওটা পরাবর্ত প্রক্রিয়ায় বলে, ডাব্লু রিভার্সিবল, কিউ রিভার্সিবল লিখছি প্রক্রিয়াটাকে বোঝানোর জন্য। এটা ফার্স্ট ল থেকে জানি আমরা। ডেল্টা ইউ ইজিক্যাল টু কিউ প্লাস ডাব্লু পাবলু, আর ডাব্লু প্লাস কিউ যা বলবে। কী হচ্ছে সমস্ত প্রক্রিয়ার জন্য? কি কি শূন্য? ডাব্লু শূন্য, আগেও বের করেছি আমরা। তাহলে কী হবে? ডাব্লু সমান কত হয়? -কিউ। তোমরা দেখবে আগে আমরা বলে ফার্স্ট ল বিভিন্ন প্রকার, বিভিন্ন অবস্থায় ফার্স্ট লর ক্ষেত্রে বের করেছিলাম। সমস্ত প্রক্রিয়ার কথা এটা। ডাব্লুর কার্য কত হয় সমস্ত বলে? nRT -nRT, তাহলে মাইনাস সামনে মাইনাস আছে, মাইনাস আছে কি প্লাস হয়ে গেল, তাহলে কিউ পেয়ে গেলাম। পরবর্তী প্রক্রিয়ায় কতটা তাপ গৃহীত বা বর্জিত হয় পেয়ে গেলাম। ডেল্টা এস বের করবো আমরা, তাহলে কত? ডেল্টা এস সমান কত? কিউ রিভার্সিবল বাই টি। তাহলে এখানে টি আছে উপরে, এখানে টি, টি কেটে গেলে পড়ে থাকবে শুধু এনআর, এনআর, এনআর পড়ে থাকবে। তাহলে এনআর ln V2/V1 মানে 2.303 এনআর লগ V2/V1। সমস্ত প্রক্রিয়া P1 V1 সমান P2 V2। প্রেসার রেসপেক্টে বের করতে V2/V1 সমান P1/P2 বসে দেবো এখানে, পেয়ে যাবো। এবার দেখো আমি বললাম কি সম্প্রসারণ যদি হয়, তোমাকে বলছিলাম সম্প্রসারণ যদি হয় পিস্টন উপর দিকে উঠবে, আয়তন বাড়বে, তাহলে বিশৃঙ্খলতা বাড়বে, এন্ট্রপি বাড়বে। দেখো তাই হচ্ছে এখানে এই ফর্মুলাতে দেখিয়ে নিই। সম্প্রসারণের ক্ষেত্রে কী হবে? ফাইনাল ভলিউম বেশি হবে, ইনিশিয়াল ভলিউম কম হবে। তাহলে কী হবে? ln বা লগের ভ্যালু কী হবে? V2 বেশি, V1 কম। log 1 এর ভ্যালু 0 হয়, তাহলে log 1 থেকে বেশি হবে, তাহলে এটা পজিটিভ। তাহলে কী হবে? পজিটিভ যদি হয় তাহলে দেখো ডেল্টা এস সমান কী পেয়েছি? nR 2.303 nR log V2/V1। সম্প্রসারণের জন্য এক্সপানশান যদি বলি এটাকে, এক্সপানশানের ক্ষেত্রে V2 বেশি, এক্সপানশনের ক্ষেত্রে কি? এক্সপানশনের ক্ষেত্রে V2 বেশি, V1টা কি কম। তাহলে V2 যদি বেশি হয়, V1 যদি কম হয়, তাহলে লগ V2 বেশি, V1 কম, তাহলে লগের 1 থেকে বেশি পাবে না। আর log 1 এর ভ্যালু 0 হয়, log 1 থেকে বেশি হলে এটা পজিটিভ হবে। আর পজিটিভ, এন পজিটিভ, তাহলে কী হবে? ডেল্টা এসও পজিটিভ হবে, মানে এন্ট্রপি বাড়বে, তাই তো হচ্ছে। আর সংকোচন করলে কী হবে? আগে ভলিউম কম ছিল, এখন ভলিউম কমে গেল, তো কম ছোটাছুটি করতে পারবে, এন্ট্রপি কমবে। তাহলে এইভাবে আমরা এন্ট্রপি পরিবর্তন আমরা ব্যাখ্যা করতে পারবো। এইভাবে আমরা এন্ট্রপি পরিবর্তন কী করতে পারবো? ব্যাখ্যা করতে পারবো। এবার একটা নোট দিয়ে জিনিস লেখা আছে যে যেহেতু এন্ট্রপি কেমন ফাংশন? স্টেট ফাংশন। তাহলে স্টেট ফাংশন শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে? প্রারম্ভিক অবস্থান আর অন্তিম অবস্থানের উপর। তাহলে কোনো একটা প্রক্রিয়া, ধরো একটা প্রক্রিয়া, এই যে গ্যাসের সংকোচন করছো বা প্রসারণ করছো, সেটা তুমি পরাবর্ত প্রক্রিয়ায় হোক বা অপরাবর্ত প্রক্রিয়ায় হোক, তুমি V1 থেকে V2 করতে চাইছো, নিচের দিকে নামাচ্ছে, ধরো V1 থেকে V2 করবে, সে পরাবর্ত প্রক্রিয়া হোক বা অপরাবর্ত প্রক্রিয়া হোক। কোন পথে করলে? পরাবর্ত প্রক্রিয়া ধীরে 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 করছো, না অপরাবর্ত এক ধাপে দু ধাপে করছো, তার উপর ডিপেন্ড করে না।
ডেল্টা এস ডিপেন্ড করবে? করবে না। কেন? এটা স্টেট ফাংশন, কিসের উপর ডিপেন্ড করবে? প্রারম্ভিক অবস্থান, অন্তিম অবস্থান। পরবর্ত প্রক্রিয়ায় প্রারম্ভিক অবস্থানটি যা হয়, অপরাবর্ত প্রারম্ভিক অবস্থায় সেটাই হয়। পরাবর্ত প্রক্রিয়া অন্তিম অবস্থান যেটা হবে, অপরাবর্ত প্রক্রিয়া অন্তিম অবস্থানটি কী হয়? এটা রিভার্সেবল, এটা ইরিভার্সেবল। যা তাই যদি হয় তাহলে এন্ট্রপি পরে দুজোর ক্ষেত্রে কী হবে? একই হবে। আমি গাণিতিকভাবে বলতে পারবো না এটা, যে ডেল্টা এস কিন্তু আমি কী বলতে পারবো না, কিউ আই আর আর মানে রিভার্সেবল বাই কিন্তু টি নয়, এটা কিন্তু টি নয়, নয় কি না, তো ডেল্টা এস সমান কত? কিউ রিভার্সেবল বাই টি। এবার আমি তোমাকে বললাম, ধরো কোনো একটা প্রক্রিয়ায় তুমি কী করছো? সংকোচন করছো। সংকোচন করার সময় এন্ট্রপির পরিবর্তন তুমি বের করতে চাইছো। তুমি পরাবর্তভাবে করলে তাহলে ফাইনাল ভলিউম, ইনিশিয়াল ভলিউম কিন্তু সেম, V1 থেকে V2 করছো। একবার পরাবর্ত প্রক্রিয়া করলে নিয়ে এন্ট্রপি দেখবে, একবার অপরাবর্ত প্রক্রিয়া এন্ট্রপি দেখবে, দুটো ক্ষেত্রে সমান পাবে। কেন সমান পাবে? কারণ দুটো ক্ষেত্রে প্রারম্ভিক এবং অন্তিম অবস্থান একই, কারণ ডেল্টা এসটা স্টেট ফাংশন। এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেটাই বলা আছে, যেহেতু এন্ট্রপি একটা অবস্থান অপেক্ষক, নির্দিষ্ট প্রারম্ভিক এবং অন্তিম অবস্থানের মধ্যে কোনো প্রক্রিয়া পরাবর্ত বা অপরাবর্ত যেভাবেই সম্পর্ক করা হোক না কারণ সিস্টেমে এন্ট্রপি পরিবর্তন কী হবে? এন্ট্রপি একই হবে। ঠিক আছে, তাহলে এটা সিস্টেমের কাছে এন্ট্রপি পরিবর্তন কী হবে? একই হবে। তো এটা আমরা আজকে দেখলাম। তো আজকে এই ক্লাসে এই পর্যন্ত থাক। আমরা নেক্সট ক্লাসে তখন বাকি পার্টটা শেষ করবো, যে পরিবেশের উপর এন্ট্রপি কেমনভাবে নির্ভর করে। আমরা সবগুলো সিস্টেমের ক্যালকুলেট করছিলাম, এখন সিস্টেমের কেমন এন্ট্রপি পরিবর্তন সেগুলো আমরা বের করছিলাম। এবার পরিবেশের উপর দেখবো কেমনভাবে এটা নির্ভর করে, যে শুধুমাত্র সিস্টেমে এন্ট্রপি পরিবর্তন করেই আমরা স্বতঃস্ফূর্ত বিচার করতে পারবো, না পরিবেশে এন্ট্রপি আমাদের দরকার, সেগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো।